আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টেপসিয়ান্স অ্যাকাউন্টিং ক্লাস। এখন আমরা অধিহারের জাবেদা শিখব। অধিহার মানে কি? লিখিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে সেটাকে বলি অধিহার। ধরে নেই প্রতিটি শেয়ার আমি 12 টাকা করে বিক্রি করব, আর প্রতিটি শেয়ারের লিখিত মূল্য হলো গিয়ে 10 টাকা, তাহলে প্রতিটি শেয়ারের অধিহার কত? 2 টাকা। আচ্ছা, শেয়ারের ক্ষেত্রে আবেদন সাধারণত 3 ধরনের হয়ে থাকে: কম আবেদন, সমান আবেদন অথবা অতিরিক্ত আবেদন। কম আবেদনের ক্ষেত্রে আমি বলছিলাম বিগত সমাহার বা অবহারের জন্য কম আবেদন ছিল 65,000। ফর এক্সাম্পল, আমি 65,000 শেয়ারের জন্য যদি আবেদনের কথা চিন্তা করি, যারা আমার কাছে আবেদন করবে তারা অবশ্যই 12 টাকা করে ব্যাংকে জমা দেবে। 65,000 শেয়ারে 12 টাকা করে জমা দিলে কত টাকা জমা দিবে? 7,80,000 টাকা। আচ্ছা, সমাহার মানে আমি যে পরিমাণ সমান পরিমাণ আবেদন। কি সমান পরিমাণ আবেদন বলতে কি বুঝি? যে পরিমাণ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছি সেই পরিমাণ আবেদন আসছে। ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছি 70,000, আবেদন আসছে 70,000, তাহলে 70,000-এ 12 টাকা করে কত টাকা জমা দিবে? 8,40,000। আচ্ছা, তারপর অতিরিক্ত আবেদন মানে কি? যে পরিমাণ ইস্যু করছি তার থেকে বেশি আবেদন আসছে। এইখানে ধরে নিয়ে অতিরিক্ত আবেদন 80,000 আবেদন আসছে, তাহলে কতটুকু অতিরিক্ত আবেদন আসছে? 10,000। আচ্ছা, প্রতিটি শেয়ারে 12 টাকা করে আসলে কত আসবে? 9,60,000। আচ্ছা, এখন আমি যখন আবেদন দিব, আবেদনের জাবেদা কিন্তু কোনো পরিবর্তন নাই। আবেদনের ক্ষেত্রে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক কেন ডেবিট? কারণ ব্যাংকে এখানে সম্পদ বাড়তেছে, আর শেয়ার আবেদনের কারণে দায় বাড়তেছে। আচ্ছা আচ্ছা, আবেদন আসলো, এখন আমি কি করব? জনগণের কাছে শেয়ার যারা আবেদন করছে তাদেরকে বিলি করব। কম আবেদন যারা করছে তাদেরকে যথারীতি বিলি করতে পারবো, সমানের ক্ষেত্রেও যথারীতি বিলি করতে পারবো। যারা অতিরিক্ত আবেদন করছে তাদের কি করতে হবে? তাদের অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিতে হবে। আচ্ছা, বিলি করি। বিলি করার ক্ষেত্রে যারা 65,000 আবেদন করছে তাদেরকে আমি 65,000-ই বিলি করতে পারবো। 65,000-এর আবেদন বিলি করলে তাহলে 65,000 শেয়ারের মূল্য কত টাকা পাইছি আমি? 7,80,000। তাহলে আবেদনকে ডেবিট করলাম। কেন? এখন আমি বিলি করে দিলে তো দায়টা কমে যাবে। আচ্ছা, 7,80,000। শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্য অনুযায়ী হয়। লিখিত মূল্য কত? 10 টাকা। লিখিত মূল্য 10 টাকা এবং 65,000 শেয়ারের জন্য 10 টাকা করে কাউন্ট করলে কত হয়? 6,50,000। এখন অতিরিক্ত কত টাকা পেলাম? 65,000 এবং প্রতিটি শেয়ারে 2 টাকা করে অতিরিক্ত পাইছি, তাহলে 2 টাকা করে অতিরিক্ত পাইলে কত টাকা বেশি পাইছি? 1,30,000। এটাকেই বলি কি? শেয়ার অধিহার। আচ্ছা, তারপর আসি 70,000 যখন আবেদন আসছে। 70,000 যখন আবেদন আসছে তখন আমরা ব্যাংকে কত টাকা পাইছি? 8,40,000। এখন তাদেরকে আমি বিলি করতে পারবো যথারীতি। আবেদনকে ডেবিট করব। কত টাকা? 8,40,000। দায়কে কমাইলাম। আচ্ছা, তারপর শেয়ার মূলধন তো সবসময় কি হয়? লিখিত মূল্য অনুযায়ী। লিখিত মূল্য অনুযায়ী 70,000-এর প্রতিটি 10 টাকা করে কত হয়? 7 লক্ষ টাকা 70,000-এর। আচ্ছা, তাহলে 7 লক্ষ টাকা হবে শেয়ার মূলধন। অতিরিক্ত কত টাকা পাইছি? তাহলে আমি অতিরিক্ত পাইছি 1,40,000। 1,40,000 এই টাকাটাকেই বলবো আমরা অধিহার। কেন অধিহার বলবো? কারণ 70,000 শেয়ারে প্রতিটিতে 2 টাকা করে বেশি পাইছি। 2 টাকা করে বেশি পাইলে কত পাইছি? 1,40,000। আচ্ছা, এখন আসি অতিরিক্ত আবেদন। আমার অতিরিক্ত আবেদন যতই আসুক না কেন, আমি যতটুকু ইস্যু করছি তার একটা শেয়ারও বেশি বিক্রি করতে পারবো না বা বিলি করতে পারবো না। তাহলে আমি ইস্যু করছি 70,000, আবেদন আসছে আমার কাছে 80,000, আমি 70,000-ই বিলি করব আর বাকি 10,000-এর টাকা ফেরত দিয়ে দিব। আচ্ছা, 70,000 বিলি করলে 70,000-এর দাম আসে কত? 70,000 ইন্টু 12। 70,000 ইন্টু 12 কত হয়? 8,40,000। এখন আবেদনকে আমি 8,40,000 টাকা ডেবিট করলাম। এখন শেয়ার মূলধন কোন মূল্য অনুযায়ী হয়? লিখিত মূল্য অনুযায়ী। 70,000 ইন্টু 10 সমান কত? 7 লক্ষ। আমি তো 70,000 বিলি করছি, প্রতিটিতে 2 টাকা করে অধিহার পাইছি, তাহলে অধিহার কত হয়? 70,000 ইন্টু 2, তাহলে কত হয়? 1,40,000। বুঝে গেছে? আচ্ছা, তারপরে আসি অতিরিক্ত আবেদন। অতিরিক্ত আবেদন এখানে ছিল 65, এখানে ছিল 70, এখানে ছিল 80। অতিরিক্ত আবেদন কত আসছে? 10,000 শেয়ার। প্রতিটিতে কত টাকা করে পাইছি আমরা? 12 টাকা করে। তাহলে ফেরত দিব কিভাবে? আবেদন পাইছি ব্যাংকের মাধ্যমে, ফেরত দিব কিভাবে? ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, এখন যারা আবেদন করছে
তাদের টাকাটা তো ফেরত দিয়ে দিতেছি, তাহলে তাদের কাছে দায়বদ্ধ ছিলাম, এখন ফেরত দিয়ে দিলে কি দায়টা থাকবে? দায়টা কমে যাবে। এই জন্য আমরা শেয়ার আবেদন দায়টা কমলে ডেবিট করতেছি। আর ব্যাংকের মাধ্যমে যেহেতু টাকা পাইছিলাম তখন ব্যাংক ডেবিট করছিলাম, এখন ব্যাংকের টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। সো এই যে ব্যাংক ক্রেডিট। কতটি অতিরিক্ত আবেদন ছিল? 10,000। আর প্রতিটিতে পাইছিলাম কত করে? 12 টাকা করে। তাহলে তাদেরকে 12 টাকা করেই ফেরত দিতে হবে প্রতিটি শেয়ারের। তাহলে 12 টাকা করে ফেরত দিলে 10,000 শেয়ারের মূল্য কত হয়? 1,20,000 টাকা। আচ্ছা, নেক্সট আসি অবলেখকের কমিশন দিলে। অবলেখক কারণ আমরা অলরেডি জানি, অবলেখক হলো গিয়ে যারা শেয়ারের বিক্রয়ের দায়িত্ব পালন করে তাদেরকে আমরা বলি অবলেখক। এই অবলেখকদেরকে কমিশন দিতে পারি আমরা দুই ভাবে, একটা হলো গিয়ে ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে, আর একটা হলো গিয়ে শেয়ার দিয়ে দিয়ে। আচ্ছা, এখন অবলেখককে কমিশন দিলাম কত? 50,000 টাকা। অবলেখকের কমিশনটা এখানে এক ধরনের সম্পদ বাড়বে। কি বাড়বে? সম্পদ। আসলে এটা একটা খরচ, কিন্তু এটাকে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করি। এটাকে কি সম্পদ হিসেবে কাউন্ট করতে পারি? ভুয়া সম্পদ হিসেবে কাউন্ট করে এটাকে আমরা সম্পদ হিসেবে লিখতে পারি। আচ্ছা, তারপরে আসি, যদি ব্যাংকের মাধ্যমে দেই তাহলে সম্পদ কমে, এই জন্য ক্রেডিট হবে। আর শেয়ার দিয়ে দিলে শেয়ার মালিকানা বাড়ে, মালিকানা বাড়লেও আমাদের ক্রেডিট হয়। এই হিসেবে আমরা এটাকে ক্রেডিট করলাম। লাস্ট একটা জাবেদা আছে, স্থায়ী সম্পদ ক্রয় করলে। যে কোনো একটা স্থায়ী সম্পদ কিনতে গেলাম আমরা, স্থায়ী সম্পদটার মূল্য কত? 1,20,000। এখন কোয়েশ্চেন হলো গিয়ে 1,20,000 টাকার স্থায়ী সম্পদ কেনার জন্য কি আমরা 1,20,000 টাকাই মানে 1,20,000 টাকার পরিমাণ সমপরিমাণ শেয়ার দিব? উত্তর হলো গিয়ে না। কারণ কি, আমার প্রত্যেকটা শেয়ারে তো আবার কি আছে? অধিহার আছে। এখন আমার 1,20,000 অনুযায়ী লিখিত মূল্য অনুযায়ী কিন্তু কতটি শেয়ার দিতে হয়? 10 টাকা করে চিন্তা করলে 12,000 শেয়ার দিতে হয়। কিন্তু আমি কি 12,000 টাকা শেয়ার দিব না, কারণ আমার প্রতিটি শেয়ারের মূল্য কত? অধিহার অনুযায়ী 12 টাকা। তাহলে আমার কতটি শেয়ার দিতে হবে? উত্তর হলো গিয়ে 10,000। এখন খেয়াল করি, স্থায়ী সম্পদ কিনলাম 1,20,000, ডেবিট করলাম, কারণ সম্পদ বাড়লে আমার কি করতে হয়? ডেবিট করতে হয়। এখন শেয়ার দিচ্ছি, কতটি শেয়ার দিব? উত্তর হলো গিয়ে 10,000 শেয়ার দিব, কারণ প্রতিটি শেয়ারের মূল্য 12 টাকা করে। কিন্তু শেয়ার মূলধন কি অধিহার অনুযায়ী হবে? উত্তর হলো গিয়ে না, শেয়ার মূলধন হবে লিখিত মূল্য অনুযায়ী। তাহলে 10,000 শেয়ারের লিখিত মূল্য অনুযায়ী দাম কত হয়? মূল্য কত হয়? 1,00,000 টাকা। তাহলে শেয়ার মূলধন কত হবে? 1,00,000 টাকা। এটা কেন ক্রেডিট? কারণ মালিকানা সত্ত্ব বাড়তেছে। আচ্ছা, তারপর আসি, অতিরিক্ত যে পরিমাণ টাকাটা আমরা পাইছি সেই টাকাটাকে কি হিসেবে কাউন্ট করব? সেটাকে অধিহার হিসেবে কাউন্ট করব। কারণ 10,000 শেয়ারে প্রতিটাতে কত টাকা করে বেশি পাইছি? 2 টাকা। তাহলে 10,000 শেয়ারে কত টাকা বেশি পাইলাম? 20,000 টাকা। এই যে এটা বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা এইখানে এই চ্যাপ্টারের জন্য ব্যাংক হিসাব তৈরি করা একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যাংক হিসাব কিভাবে তৈরি করব? সবাই মোটামুটি খতিয়ান করা আমরা জানি। চলমান জের ছক পদ্ধতিতে খতিয়ান করা যায়, আর একটা হলো গিয়ে টি ছক পদ্ধতিতে। চলমান জের ছক পদ্ধতিতেই করা হলো এটা। দেখে নিই কিভাবে জাবেদাগুলো বসাইতে হয় ব্যাংকে। যখন আমরা কখন ব্যাংক হিসাবটা প্রভাবিত হয় সেই জাবেদাগুলাই এখানে আমাদের ট্রান্সফার করতে হবে। যখন শেয়ারের আবেদন আসছিল তখন কিন্তু ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল, ধরে নিই 80,000 শেয়ারের আবেদন আসছে, তাহলে ব্যাংকে জমা হয়েছিল কত? 8,00,000 টাকা। 80,000 ইন্টু 10, তাহলে 8,00,000 টাকা যখন ব্যাংকে জমা হয়েছে, ব্যাংক তখন ডেবিট, এই যে ডেবিট ঘরে টাকা লিখবো, তার অপোজিট হিসাবের নাম লিখতে হয়। অপোজিট হিসাবটা কি ছিল? ব্যাংক হিসাবের অপোজিট হিসাব ছিল কিন্তু শেয়ার আবেদন হিসাব। এই জন্য যখন শেয়ারের আবেদন আসবে তখন ব্যাংকের ডেবিট ঘরে টাকা লিখবো এবং তার অপোজিট হিসাবের নাম শেয়ার আবেদন হিসাব লিখলাম, এবং এই টাকাটা আবার জেডের ঘরে লিখবো। তারপর আসি, যখন অতিরিক্ত আবেদন আসে, অতিরিক্ত আবেদন ফেরত দিলে কিন্তু আমাদের ব্যাংকের টাকা কমে, তখন কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট হয়। তখন ওই জাবেদাটা আবার ব্যাংক হিসাবে আসবে। ব্যাংক হিসাবে তখন ব্যাংক যেহেতু ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট ঘরে টাকা দিব। 10,000 অতিরিক্ত শেয়ারের আবেদন আসছিল, 10,000 প্রতিটি 10 টাকা করে হয়, 10,000 শেয়ারের মূল্য হয় 1,00,000 টাকা। তাহলে ব্যাংক যদি 1,00,000 টাকা ক্রেডিট হয়, তার ক্রেডিট ঘরে টাকা লিখলাম 1,00,000, তার অপোজিট হিসাবের নাম লিখতে হবে। ঠিক তার অপোজিট হিসাবে ডেবিট হিসাবটার নামও কিন্তু শেয়ার আবেদন হিসাব। এই জন্য পাশে লিখে দিচ্ছি, এগুলো আসলে লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখছি। যখন আবেদন আসবে তখন আমরা এই জাবেদাটা দিব, হিসাবটার নাম লিখবো, আর যখন অতিরিক্ত আবেদন ফেরত দিব তখন এই হিসাবটার নামই লিখতে হবে।
দুইটা যেহেতু সেম, এই জন্য আমি দুইটার পাশে নোট লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখি ডেবিট জের ছিল কত, 8 লক্ষ টাকা। ডেবিট থেকে 1 লক্ষ টাকা ক্রেডিটে চলে গেল, তাহলে ডেবিট ঘরে এখনো কত থেকে যায়, 7 লক্ষ টাকা। তারপর আসি কখন আবার ব্যাংক ডেবিট বা ক্রেডিট হয়, যখন আমরা অবলেখকের কমিশন দিই। অবলেখকের কমিশন দিলে কিন্তু ব্যাংকের টাকা কমে যায়, তখন আমরা ব্যাংক ক্রেডিট করি। অবলেখকের কমিশন ডেবিট করি আর ব্যাংককে ক্রেডিট করি। ব্যাংকে যেহেতু ক্রেডিট করি, ক্রেডিট ঘরে টাকা দিচ্ছি, কত টাকা কমিশন দিলাম, 50,000। তার অপোজিট হিসাবের নাম লিখতে হবে। অপোজিট হিসাবের নাম কি, অবলেখকের কমিশন হিসাব। এই যে অবলেখকের কমিশন হিসাব লিখতে। আচ্ছা, ডেবিট ঘরে, ডেবিট জেডের ঘরে কত টাকা ছিল, 7 লক্ষ টাকা। সেখান থেকে 50,000 টাকা চলে গেল, তাহলে ডেবিট ঘরে এখনো রয়ে যায় কত, 6,50,000। এইটুকু পর্যন্তই ব্যাংক হিসাব করা হয়ে গেল। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, সেটা হলো গিয়ে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বিভিন্ন গ নাম্বার বা খ নাম্বারের কোশ্চেনে এটা আসে সবসময়। আচ্ছা, দেখি আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি। আর্থিক অবস্থার বিবরণী হলো গিয়ে একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে নির্দিষ্ট সময় বিন্দুতে আর্থিক অবস্থা জানা যায় এই বিবরণীর মাধ্যমে। এখন আর্থিক অবস্থার বিবরণীতে 4টি পার্ট থাকে। একটা হলো গিয়ে স্থায়ী সম্পদ, একটা হলো গিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটা হলো চলতি সম্পদ, লাস্ট একটা হলো গিয়ে অসমন্বিত ব্যয়। এখন আসি স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। এই চারটা সবসময় ম্যাথে থাকে না। অঙ্কের পার্টে, আমাদের অঙ্কের পার্টের উপর নির্ভর করে এইটা কোনটা আছে কোনটা নাই। যেটা থাকবে সেটা দিব, যেটা না থাকবে সেটা দিব না। এখন খেয়াল করি, যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয়ের কথা না থাকে তাহলে তো আমাদের এই কলামটা আসবে না। স্থায়ী সম্পদ, এই জন্য পাশে লিখে দিছি যদি থাকে। যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় থাকে তাহলে আমরা ওইটা লিখবো, টাকার অ্যামাউন্টটা লিখবো, সুন্দর করে টাকার অ্যামাউন্ট বসা দিব এখানে। আচ্ছা, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, এই জন্য পাশে লিখে দিচ্ছি যদি থাকে। যদি এটা থাকবে মানে জাবেদায় থাকে তাহলে আমাদের এই পার্টটা আসবে। আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের অ্যামাউন্টও লিখবো যদি থাকে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটা সবসময় আসে জাবেদাতে। ব্যাংকের হিসাবের নাম এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই জন্য পাশে স্টার চিহ্ন দিয়ে বলে দিছি অবশ্যই থাকবে। ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা কোথা থেকে পাবো, আমরা ব্যাংকের হিসাবের খতিয়ান মানে এই ভিডিওর প্রথম দিকে আমরা দেখাইছি, সেটা হলো ব্যাংক হিসাব। যেটা ব্যাংক হিসাবের যেই লাস্টে যে জেটটা পাইবো সেটার মাধ্যমে আমরা এখানে অ্যামাউন্টটা বসা দিব। যেহেতু একটাই সম্পদ থাকে, তো একটা সম্পদই লিখবো, চলতি সম্পদে। আচ্ছা, তারপরে আসি অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় মানে হলো কি, এটাকে বলি আমরা ভুয়া সম্পদ। এটাও থাকার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, এইগুলো কম থাকে, কিন্তু এইটা আর এই দুইটা পার্ট খুব বেশি থাকে। অসমন্বিত ব্যয়ের মধ্যে কি কি আসবে, উত্তর হলো গিয়ে শেয়ার অবহার, তারপরে প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন। সবার মনে কোয়েশ্চেন আসতে পারে প্রাথমিক খরচটা কি। কোম্পানি যখন স্টার্ট করার ক্ষেত্রে যে সকল খরচগুলো হয় সেগুলোকে আমরা প্রাথমিক খরচ হিসেবে লিখে থাকি। আর এটা আসলে সবগুলাই এক ধরনের খরচ, এটার আসলে কোনো আর্থিক ভ্যালু নাই, এই জন্য এটাকে আমরা অসমন্বিত ব্যয় নামে অভিহিত করি, বা এটার আরেকটা নাম আছে ভুয়া সম্পদ। তারপর টোটাল যোগফলটা নামায় বাইরে নিয়ে যাব, সেই অ্যামাউন্টটাকেই বলবো আমরা মোট সম্পদ। আচ্ছা, এখন আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণীর পরবর্তী পার্টটা। পরবর্তী পার্টে কি থাকে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। শেয়ার হোল্ডারদের সত্ত্বের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হলো গিয়ে শেয়ার মূলধন আর একটা হলো গিয়ে সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার মূলধনকে আমরা শ্রেণীবিভাগ এই লেকচারের শুরুতেই পড়ানো হয়েছে। শেয়ার মূলধনের বিভিন্ন প্রকারভেদ আছে, একটা হলো গিয়ে অনুমোদিত শেয়ার মূলধন, 2 নাম্বার ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন, 3 নাম্বার আদায়কৃত ও পরিশোধিত শেয়ার। প্রথমেই অনুমোদিত শেয়ার মূলধন, যেটা আমাদের ম্যাথের শুরুতেই দেয়া থাকে, অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কত, সেই অ্যামাউন্টটা সুন্দর করে আমরা এখানে লিখে ডবল টান দিয়ে ক্লোজ করে দিব। কারণ কি, কারণ হলো গিয়ে এই অনুমোদিত শেয়ার মূলধনটা আসলে প্রকৃত শেয়ার মূলধনের পরিমাণ না, এজন্য এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপরে 2 নাম্বার আসি ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন, যে মূলধনটা আছে ওই অ্যামাউন্টটাও লিখে ক্লোজ করে দিব। কারণ এটাও প্রকৃতপক্ষে শেয়ার মূলধন না। কারণ কি, আমি ইস্যু করছি, অ্যাকচুয়ালি কি জনগণের কাছ থেকে এটার জন্য টাকা নিছি, ওটা হলো না, এই জন্য এটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। তারপর লাস্টে আসে আদায়কৃত বা পরিশোধিত মূলধন, যেটা সেটাকে লিখে আমরা ক্লোজ করব না, কারণ এইটাই কোম্পানির প্রকৃত মূলধন, যেটা জনগণের কাছে শেয়ারটা দিয়ে টাকাটা কালেক্ট করে। আচ্ছা, পরবর্তীতে আসি সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে যে পার্টটা আসে একটাই আসে,
সেটা হলো গিয়ে শেয়ার অধিহার। লিখিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি করলে যে টাকাটা হয় সেই শেয়ার অধিহারটা এই সঞ্চিত উদ্বৃত্ততে আসবে, ডিরেক্ট লিখে দিব। আর এই দুইটা পার্ট আমরা পাশে লিখে দিলেও পারি, সেটা হলো গিয়ে যদি থাকে। দীর্ঘমেয়াদী দায় আর এটা হলো গিয়ে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। দীর্ঘমেয়াদী দায় খুব কম থাকে, এই জন্য আমরা লিখি, তারপর যদি থাকে তাহলে লিখবো বন্ড, ডিবেঞ্চার, এই দুইটাই থাকে, অথবা বিভিন্ন প্রকারের ব্যাংক ঋণ থাকতে পারে, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ থাকলে লিখবো, সুন্দর করে টাকার অ্যামাউন্টটা লিখে দিব। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাতে তেমন কিছু থাকে না এখানে, যদি থাকতে পারে সেটা হলো গিয়ে ব্যাংক জমাতে লিখবো। তারপর এই অ্যামাউন্ট গুলো লিখে টোটাল যোগফল বের করে ফেলবো। টোটাল যোগফল যেটা বের করব সেটাকে বলবো আমরা শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায়। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এর চ্যাপ্টারের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।